প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ফ্রিকশনের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রায় সমস্যা হয় প্রবলেম করতে গেলে। সেটা হচ্ছে টু ব্লকস প্রবলেম ইন কেস অফ ফ্রিকশন। মানে ফ্রিকশনের ক্ষেত্রে বা ঘর্ষণের ক্ষেত্রে যে যখন দুটো ব্লকের উপর যে বিভিন্ন সমস্যা থাকে, আমরা একটা ব্লকের উপর আরেকটা ব্লক রাখলে তাদের স্পর্শতলে কী ধরনের ফ্রিকশন কাজ করে, এটা নিয়ে আমাদের প্রায় কনফিউশন হয়। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব যাতে দুটো ব্লকের সংস্পর্শতলে কী ধরনের ঘর্ষণ কাজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং আমাদের যে কনফিউশনগুলো আছে সেটা দূর করার চেষ্টা করব। আশা করি এটা তোমাদের খুবই কাজে লাগবে। তো আমরা ধাপে ধাপে যেটা আলোচনা করব। তো আমরা এমনি আগেই বলেছি যে মূলত যে দু ধরনের ফ্রিকশন আছে, একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা কাইনেটিক ফ্রিকশন। তার মধ্যে স্ট্যাটিক ফ্রিকশনটাকে আমরা বলেছি সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। মানে একটা মেঝের উপর যদি আমরা কোনো একটা বস্তু রাখি বা একটা ব্লক রাখি, তাহলে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুটা স্থির থাকে, তাহলে আমরা বলি এখানে কি ফ্রিকশন রয়েছে? স্ট্যাটিক ফ্রিকশন রয়েছে। মানে যখন কোনো স্লিপিং থাকবে না, কোনো স্লাইডিং থাকবে না, কিন্তু টেন্ডেন্সি অফ স্লিপিং থাকবে, মানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হবে, তখন এখানে স্ট্যাটিক ফ্রিকশন থাকছে। তাহলে বল প্রয়োগ করার সত্ত্বেও আমরা দেখছি যে এখানে বস্তুর কোনো মোশন হচ্ছে না বা রিলেটিভ মোশন থাকছে না, তার মানে এখানে বিপরীত দিকে স্ট্যাটিক ফ্রিকশন রয়েছে। আবার যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে তার সত্ত্বেও তো বস্তু স্থির থাকছে, তাহলে এখানে কিন্তু কোনো ফ্রিকশন থাকছে না। আমরা দুটো ব্লকের ক্ষেত্রে এখানে আলোচনা করব যে কোন ক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন বা কোন ক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন, যেটা আমাদের প্রায় কনফিউশনে তৈরি হয়, আমরা সেটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা একটা ব্লক নিলাম, তার উপর আরেকটা ব্লক রাখলাম, ঠিক আছে? দুটো ব্লক একটা মসৃণ তলে রয়েছে, প্লেন সারফেস। মসৃণ তলে রয়েছে মানে এখানে কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশনলেস। তার মানে মিউ ইকুয়াল টু 0 এই তলটায়। কিন্তু এইটা এখানে ফ্রিকশন রয়েছে, এই দুটো তলে কিন্তু ফ্রিকশন যদি থাকে, আমরা আলোচনা করব যে যদি মানে এখানে ফ্রিকশন থাকতে পারে, আমরা এইটা আমাদের এই দুটো যে স্পর্শতল, মানে যে কন্টাক্ট সারফেসেস অফ টু ব্লকস, এই দুটো ব্লকের যে কন্টাক্ট সারফেসগুলো, সেটা আমাদের এখানে আলোচ্য বিষয়বস্তু, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যদি দেখি যে এই দুটো বস্তুর মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে, একটা রিলেটিভ কি বলে, একটা স্লিপিং থাকে বা একটা স্লাইডিং থাকে, যদি আমরা দেখি যে এই দুটো কন্টাক্ট সারফেসের ক্ষেত্রে যদি স্লিপিং বা স্লাইডিং থাকে, ঠিক আছে, তাহলে আমাদের কোনো ভাবনার কোনো বিষয়বস্তু নেই, যে মানে কোনো ব্যাপার নেই, সরাসরি আমরা বলে দেবো এখানে কাইনেটিক ফ্রিকশন রয়েছে। আমরা আগেও বলেছি যে যদি কোথাও স্লিপিং থাকে বা স্লাইডিং থাকে, তাহলে সেখানে অবশ্যই কাইনেটিক ফ্রিকশন রয়েছে। তাহলে স্লিপিং বা স্লাইডিং থাকলে এখানে কিন্তু রয়েছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন রয়েছে মানে এখানে আমরা বলবো এই দুটো ব্লকের মধ্যে স্লিপিং বা স্লাইডিং রয়েছে, মানে এই দুটো ব্লকের মধ্যে কি রয়েছে? রিলেটিভ অ্যাক্সিলারেশন রয়েছে, আপেক্ষিক ত্বরণ রয়েছে। রিলেটিভ অ্যাক্সিলারেশন মানে এই বস্তুটার ত্বরণ যদি a1 হয়, তাহলে এটা হবে a2, বা এটা যদি a1 হয়, এটা হবে a2। a1 a2, তাহলে ডিফারেন্স থাকবে, রিলেটিভ অ্যাক্সিলারেশন থাকবে, ঠিক আছে? তো এটা আমরা বললাম যে তাহলে এমন সিচুয়েশন হয় যদি দুটো ব্লকের মধ্যে একটা
আপেক্ষিক ত্বরণ থাকে বা একটা রিলেটিভ মোশন থাকে, আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ অ্যাক্সিলারেশন থাকে বা আপেক্ষিক গতি রিলেটিভ মোশন একই ব্যাপার আমরা বলতে পারি, তাহলে বলবো যে এখানে মানে দুটো বস্তু কিন্তু ভিন্ন ভিন্ন ত্বরণে গতিশীল এবং এদের মধ্যে একটা যদি রাফ সারফেস থাকে তাহলে এখানে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। ঠিক আছে, তো যদি আমরা দেখি এটা তো হলো, তাহলে কাইনেটিক ফ্রিকশনের কোনো সমস্যা নয়। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলবো যে যদি স্লিপিং বা স্লাইডিং না থাকে, নো স্লিপিং বা নো স্লাইডিং, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে নো স্লিপিং বা নো স্লাইডিং কখন হতে পারে? নো স্লিপিং বা নো স্লাইডিং মানে একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু গতিশীল হবে না, তার মানে কি দুটো বস্তু একত্রে গতিশীল হবে। যদি গতিশীল দুটো একত্রে গতিশীল হবে তাহলে স্থির থাকবে, স্থির থাকবে। যাই হোক, তার মানে আমরা এখানে বলতে পারি যে তাহলে টু ব্লকস মুভ টুগেদার, দুটো ব্লক একত্রে গতিশীল। সেটা কখন হতে পারে না, যদি 1 নম্বর যদি এখানে কোনো ফ্রিকশন না থাকে, নো ফ্রিকশন। ঠিক আছে, 2 আর কখন হতে পারে না যদি এদের মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন থাকে। এই দুটো কন্ট্যাক্ট সারফেসে, এই যে দুটো কন্ট্যাক্ট সারফেস, হয় এখানে নো ফ্রিকশন মানে ফ্রিকশন থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে একসাথে গতিশীল হবে, হতে পারে, কিংবা স্ট্যাটিক ফ্রিকশন থাকবে, কন্ট্যাক্ট সারফেসে স্ট্যাটিক ফ্রিকশন থাকবে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন থাকলে তখন এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকবে না। তার মানে দুটো একই ত্বরণে গতিশীল, মুভ টুগেদার মানে একই ত্বরণে গতিশীল মানে A1 = A2। তাহলে এবার আমাদের ভাবনার বিষয় হচ্ছে, তাহলে আমরা যখন ধরো বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই করব, কি করে বুঝবো যে এখানে নো ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন, এটা নিয়ে আমরা একটু বলবো। ঠিক আছে, তো আমরা বলি যে যদি আমরা দেখি যে দুটো এই যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, আমরা ফ্রিকশন বাদ দিয়ে যদি অন্যান্য বলগুলোকে কনসিডার করি, অন্যান্য ফোর্সগুলো, সেই অন্যান্য ফোর্সগুলোর যে নেট ফোর্স, সেই নেট ফোর্সের জন্য যদি আপার ব্লকের যে এক্সেলারেশন লোয়ার ব্লকের যদি সেই এক্সেলারেশন হয়, তাহলে আমরা বলবো যে এখানে কোনো ফ্রিকশন কাজ করছে না। কি বললাম না, accelerations of two blocks due to net force except friction। ফ্রিকশন বাদ দিয়ে মানে ফ্রিকশনের কনসিডার আমরা না করেই, ফ্রিকশন বাদ দিয়ে অন্যান্য যে বলগুলো থাকবে সেই বলগুলোর জন্য যদি আপার ব্লক এবং লোয়ার ব্লক দুটোই যদি ত্বরণ সেম হয়, তার মানে A1 = A2 হয়, তাহলে আমরা বলবো এই দুটো ব্লকের মধ্যে কোনো ফ্রিকশন কাজ করছে না। মানে এখানে তাহলে আমরা বলতে পারি ডিউ টু নেট ফোর্স আর সেম। ঠিক আছে, আর সেম, তাহলে আমরা বলবো যেটা সেম সমান হয়, তাহলে সেক্ষেত্রে দেয়ার ইজ নো ফ্রিকশন, এখানে কোনো ফ্রিকশন নেই। কেন ফ্রিকশন নেই না, এখানে স্লিপিং নেই, টেন্ডেন্সি অফ স্লিপিংও নেই। কারণ A1 = A2 হয়ে যাচ্ছে মানে কি, এখানে দুটো একই সম গতিতে গতিশীল, এবং সেখানে আমরা ভাবতে পারি যখন বস্তু যখন স্থির থাকে বল প্রয়োগ না করলে যে সিচুয়েশন ভাবতে পারি যে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, এখানে ঠিক তাই ফোর্স অ্যাপ্লাই করা হলেও এই ফোর্সের জন্য আমরা যদি দেখি, F1 ফোর্সের জন্য এর ত্বরণ A1 হলো, আর F2 ফোর্সের জন্য এর ত্বরণ A2 হলো, এবং A1 = যদি A2 হয়, তাহলে এখানে আমরা বলবো যে টেন্ডেন্সি অফ স্লিপিং
টেন্ডেন্সি অফ স্লিপিং ইজ নট প্রেজেন্ট, টেন্ডেন্সি অফ স্লিপিং নেই। তাহলে টেন্ডেন্সি স্লিপিংও নেই, টেন্ডেন্সি অফ স্লিপিং নেই, তার মানে কি নো ফ্রিকশন, এখানে কোনো ফ্রিকশন নেই। ফ্রিকশন কখন থাকবে? যখন দুটো স্পর্শতলের মধ্যে আপেক্ষিক গতি আছে কিংবা আপেক্ষিক গতির প্রবণতা আছে, তখনই। আপেক্ষিক গতির প্রবণতা কখন থাকে? যখন আমরা বল প্রয়োগ করি, যখন একটা নেট ফোর্স একটা থাকে, তাহলে তখন নেট ফোর্সের জন্য আমরা গতিশীল করার চেষ্টা করি, কিন্তু ফ্রিকশন থেকে বাধা দিচ্ছে। স্ট্যাটিক ফ্রিকশন হলে পুরোটাই সমান করে দেবে, কাইনেটিক ফ্রিকশন হলে অ্যাপ্লাইড ফোর্সের থেকে কম হবে। তাহলে এখানে আমরা যেটা দেখছি যে যদি দুটো ত্বরণ সমান হয়, তাহলে ত্বরণ সমান হওয়ার জন্য এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই এবং আপেক্ষিক গতির প্রবণতাও নেই, কারণ ফ্রিকশন বাদ দিয়ে যে ফোর্সগুলো কনসিডার করা যায় তার জন্য তো আমরা দেখি মানে দুটোই তো ত্বরণ সমান হয়েছে, তাহলে এখানে ফ্রিকশন থাকবে কি করে? ঠিক আছে, তাহলে বোঝা গেল। কিন্তু যদি ফ্রিকশনটাকে কনসিডার করে যদি আমরা দেখি A1 = A2, যদি আমরা দেখি যে ইফ উই কনসিডার ফ্রিকশনটা যদি কনসিডার করার পরে যদি আমরা দেখি এবং তারপরে যদি A1 = A2 হয়, তখন থাকবে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তখন থাকবে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এটার জন্য আমরা একটা ইলাস্ট্রেশন নিচ্ছি। একটা নততলে দুটো ব্লক রয়েছে, এইটা ধরো M1 ব্লক, এটা M2 ব্লক। নততলের নতিটা আছে থিটা। তাহলে M1 ব্লকের উপর গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা কাজ করছে নততল বরাবর কত? M1 G sin থিটা। M2 ব্লকের উপর যেটা কাজ করছে সেটা কত হবে? নততল বরাবর M2 G sin থিটা। তাহলে এখানে যদি আমরা ফ্রিকশন কনসিডার না করি, তাহলে এখানে দু ক্ষেত্রেই যে গ্র্যাভিটি ফোর্সটা কাজ করছে তার জন্য ত্বরণ কত হচ্ছে? এর ত্বরণ কত হচ্ছে? G sin থিটা। এর ত্বরণ কত হচ্ছে? এটাও G sin থিটা হচ্ছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না A1 = A2 পাচ্ছি, উইদাউট কনসিডারিং ফ্রিকশন। ফ্রিকশনটাকে কনসিডার না করেও আমরা A1 = A2 পাচ্ছি। তার মানে এখানে আমরা বলবো যে there is no friction between two contact surfaces. তাহলে এখানে কোনো ফ্রিকশন নেই, তাহলে ফ্রিকশনাল ফোর্স এখানে 0। ফ্রিকশন বাদ দিয়ে আমরা দেখছি যে আদার্স যে ফোর্সগুলো রয়েছে তার জন্য এক্সেলারেশন সমান হচ্ছে, তাহলে এখানে কোনো ফ্রিকশন নেই। তাহলে এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই, আপেক্ষিক গতির প্রবণতাও নেই। তাহলে আপেক্ষিক গতি না থাকলে বা তার প্রবণতা না থাকলে ফ্রিকশন কত হবে? 0। ঠিক এই সিচুয়েশন যে বল প্রয়োগ করিনি, ঠিক আছে, A যদি 0 হয়, তাহলে A 0 মানে কি? টেন্ডেন্সি অফ স্লিপিংও নেই, তাহলে এখানে ফ্রিকশন = 0 হবে। আবার F not = 0, তা সত্ত্বেও যদি এটা মুভ না করে, যদি স্থির থাকে, তখন কিন্তু এখানে কি থাকবে না? এখানে স্ট্যাটিক ফ্রিকশন থাকবে। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে টেন্ডেন্সি অফ স্লিপিং থাকবে, কিন্তু স্লিপিং থাকবে না। নো স্লিপিং, নো স্লাইডিং, বাট টেন্ডেন্সি অফ স্লিপিং ইজ প্রেজেন্ট। ঠিক আছে, এবারে আমরা বিভিন্ন সিচুয়েশনে আলোচনা করব যে কাইনেটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন কীভাবে কাজ করছে আলোচনা করব। তার জন্য আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, একটা ইলাস্ট্রেশন নিচ্ছি। ধরো একটা মসৃণ মেঝে প্লেন সারফেস বা ফ্রিকশনলেস সারফেসে
একটা M1 ভরের ব্লক রয়েছে, তার উপর M2 ভরের ব্লক রয়েছে। তাহলে M1 ভরের ব্লকের উপর আমরা F বল প্রয়োগ করেছি। তাহলে এখানে আমরা বললাম যে M1 এবং M2 ব্লকের মধ্যে রিলেটিভ মোশন রয়েছে বা স্লিপিং বিটুইন টু contact surface is present, স্লিপিং রয়েছে। তাহলে স্লিপিং রয়েছে মানে বাই একটা রিলেটিভ মোশন রয়েছে, তার মানে এখানে কি থাকবে, এখানে থাকবে কাইনেটিক ফ্রিকশন থাকবে। আমরা ধরলাম এই দুটো স্পর্শতলের কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন সেটা হচ্ছে মিউ কে, ঠিক আছে। তাহলে আমরা যদি এফবিডি অ্যাপ্লাই করি, FBD1 ফিভার ডায়াগ্রাম অ্যাপ্লাই করি, ধরো M1 ভরের ব্লকের ক্ষেত্রে, তাহলে এখানে এর উপরে একটা ফোর্স কাজ করছে F। তাহলে M2 ব্লকটা উপরে রয়েছে, তাহলে M2 ব্লকের জন্য কি করবে, এর উপরে একটা ফ্রিকশন অ্যাপ্লাই করবে, কাইনেটিক ফ্রিকশন অ্যাপ্লাই করবে। তাহলে এর গতির বিরুদ্ধে, আপেক্ষিক গতির বিরুদ্ধে ফ্রিকশন সবসময় কিন্তু অপোজিট টু রিলেটিভ মোশন। তাহলে F ফোর্সের জন্য আমি সাপোজ ধরলাম এখানকার এর ত্বরণটা যদি A1 হয়, তাহলে এর সাপেক্ষে এটা যদি A1 এদিকে হয়, তাহলে এর জন্য এখানে একটা কাইনেটিক ফ্রিকশন অ্যাপ্লাই করে FK। কাইনেটিক ফ্রিকশনটা কত হবে না, এখানে নরমাল রিঅ্যাকশন কত না, নরমাল রিঅ্যাকশন হচ্ছে M2 এর জন্য এখানে এর ওয়েট হচ্ছে M2G, তাহলে নরমাল রিঅ্যাকশন হবে এই সারফেসটার উপর কত রিঅ্যাকশন অ্যাপ্লাই করবে M2G। তাহলে FK ইকুয়ালস টু কত হবে না, মিউ কে আর ইকুয়ালস টু মিউ কে M2G। তাহলে M1 ব্লকের ক্ষেত্রে কি কি ফোর্স কাজ করছে, একটা F1 ফরওয়ার্ড ফোর্স, ব্যাকওয়ার্ড হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাহলে এখানে ইকুয়েশনটা করলে কি হবে, F মাইনাস FK ইকুয়ালস টু M1 A1, ঠিক আছে। এবারে যদি আমরা আপার ব্লকটার কথা ভাবি M2, তাহলে এর উপর কি ফোর্স কাজ করছে, কেবলমাত্র ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। এবং আমরা দেখছি যে আপার ব্লকটা যদি লোয়ার ব্লকের উপর যদি এদিকে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে লোয়ার ব্লকটা কিন্তু আপার ব্লকের উপর তার উল্টো দিকে ফ্রিকশন প্রয়োগ করবে, কারণ নিউটনস স্থল প্রত্যেক বলের সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। M2 বল M1 এর উপর যদি ইলেকট্রিক ঘর্ষণ বল প্রয়োগ করি, তাহলে M1 ব্লক M2 এর উপরে ইলেকট্রিক ঘর্ষণ বল তার বিপরীত দিকে প্রয়োগ করবে এবং সেটা সমান হবে। তার মানে M2 ব্লকটা যে ত্বরণ পাচ্ছে সেটা কার জন্য হচ্ছে না, কাইনেটিক ফ্রিকশনের জন্য হচ্ছে। তাহলে সেটা কত হবে, FK ইকুয়ালস টু M2 A2, FK ইকুয়ালস টু M2 A2। FK এর মান আমরা জানি, তাহলে এখান থেকে আমরা A1 A2 পেয়ে যাব, ঠিক আছে। A1 এখান থেকে আমরা A1 পাবো, এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা A1 A2 মানটা পেয়ে যাব। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে A1 কিন্তু নট ইকুয়ালস টু A2, A1 A2 সমান হবে না, এবং অবভিয়াসলি A1 গ্রেটার দেন A2 হবে। কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমরা দেখব যে যদি এরকম হয়, তাহলে অবশ্যই যে ব্লকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেই ব্লকের ত্বরণ কিন্তু বেশি হবে, ঠিক আছে। তার মানে সেই ব্লকটার আপেক্ষিক ত্বরণ হবে এই বলের অভিমুখে, আর যে ব্লকটার বল প্রয়োগ করিনি তার আপেক্ষিক ত্বরণটা হবে উল্টো দিকে, মানে M1 এর সাপেক্ষে তাহলে M2 কি হবে, ক্রমশ পিছিয়ে পড়বে, ঠিক আছে। এবারে আমরা সেকেন্ড কেস আসছি।
যে যদি সেখানে কোনো স্লিপিং না থাকে তখন কি হবে। একই রকম সিচুয়েশন আমরা নিলাম, এটা ফ্রিকশনলেস এর উপর M1 M2 আমরা এই বল প্রয়োগ করেছি। এখানে যদি আমরা দেখি যে কোনো স্লিপিং নেই, নো স্লিপিং বা নো স্লাইডিং, তার মানে এখানে আমরা বলবো টু ব্লকস মুভ টুগেদার, একত্রে গতিশীল হচ্ছে। তার মানে A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু A, প্রত্যেকের ত্বরণটা সমান। তাহলে এক্ষেত্রে কি হবে, নো স্লিপিং বা মুভ টুগেদার, তার মানে আমরা দেখলাম যে আপেক্ষিক ত্বরণ নেই, কিন্তু ফোর্স অ্যাপ্লাই হয়েছে মানে টেন্ডেন্সি অফ মোশনটা রয়েছে, স্লিপিং রয়েছে। তাহলে এখানে কি হবে, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের জন্য এখানে আমরা এফবিডি অ্যাপ্লাই করি। M1 ব্লক ফরওয়ার্ড ফোর্স F, তাহলে M2 ব্লক এর উপরে স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাই করছে F, তাহলে এখানে ইকুয়েশন কি হবে, F মাইনাস F ইকুয়ালস টু M1 ইন্টু A। তাহলে M2 ব্লক যদি M1 ব্লকের উপর F স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাই করে, তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী M1 ব্লক ও M2 ব্লকের উপর স্ট্যাটিক ফ্রিকশন F অ্যাপ্লাই করবে তার বিপরীত দিকে। তাহলে এর জন্য কি হবে, M2 এটা হবে F, তাহলে M ইকুয়ালস টু M2 ইন্টু A। তার মানে দ্বিতীয় ব্লকটা যে সমত্বরণে যে নিয়ে যাচ্ছে, এর ত্বরণ যায় সেই ত্বরণে নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে যাচ্ছে। তাহলে আমরা আগেও বলেছি যে ফ্রিকশন যে সবসময় মানে গতির বিপরীতে কাজ করে তা নয়, আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে। এই জন্য ফ্রিকশন এখানে কিন্তু নিচেরটাকে যেমন তার গতিতে বাধার সৃষ্টি করছে, উপরটাকে কিন্তু তাকে সাপোর্ট করছে। এখানে ফ্রিকশন যদি না থাকতো সামনের দিকে যেতে পারতো না, পেছনে পড়ে যেত। তাহলে এই স্ট্যাটিক ফ্রিকশনটা একে কিন্তু এর সাথে সাথে নিয়ে যাচ্ছে, একে এর গতিটাকে সাপোর্ট করছে এখানে। তাহলে সেটা আমরা দেখছি F ইকুয়ালস টু M2 A। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা পেয়ে যাব, দুটো ইকুয়েশন যোগ করলে F ইকুয়ালস টু M1 A প্লাস M2 A, M1 প্লাস M2 ইন্টু A, তাহলে A ইকুয়ালস টু F বাই M1 প্লাস M2। তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশনটা আমরা পেয়ে যাব F ইকুয়ালস টু M2 F বাই M1 প্লাস M2। ঠিক আছে, একটু সাবধান করে দিই, আমাদের প্রায় ভুল ধারণা হয় যে ফ্রিকশন সমান আমরা মিউ আর বসিয়ে দিই। ঠিক আছে, তো কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে মিউ আরটা ঠিকই ছিল, মিউ কে ইন্টু আর, কারণ কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে নর্মাল রিঅ্যাকশনের সাথে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মাল্টিপ্লাই করলে আমরা কাইনেটিক ফ্রিকশনটা পাই। কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কি হয়, স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে সবসময় মিউ আর হয় না। কখন হবে, একমাত্র লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম অফ স্ট্যাটিক ফ্রিকশন, যেটা লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে কেবলমাত্র আমরা F ইকুয়ালস টু মিউ ইন্টু আরটা ব্যবহার করতে পারি, নচেত নয়। তাহলে এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, এখানে কিন্তু F লেস দেন S, লিমিটিং ফ্রিকশন অপেক্ষা কিন্তু এটা কম, সেই জন্য আমরা এইভাবে আমরা ফ্রিকশনটাকে ক্যালকুলেট করব। ঠিক আছে, আমরা এবার দেখাবো যে লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে কত হবে। যে আমরা দেখলাম যে তাহলে অ্যাক্সেলারেশন সমান হওয়ার জন্য ফ্রিকশনটা এখানে, তাহলে আমরা যদি এবার বলি যে ম্যাক্সিমাম কত ফোর্স আমরা অ্যাপ্লাই করলে এই দুটো বডি অ্যাক্সেলারেশনটা সমান হবে, বা দুটো বডি একসাথে গতিশীল হবে, তাহলে সেই ম্যাক্সিমাম ফোর্সটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের জন্য আমরা কি জানি, ফোর্স অ্যাপ্লাই করলে স্ট্যাটিক ফ্রিকশন কি করবে, সেই ফোর্সটাকে ক্যান্সেল করবে, এবং
যত ফোর্স বাড়াবো স্ট্যাটিক ফ্রিকশন তত বাড়তে থাকবে, কারণ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স বাড়লে স্ট্যাটিক ফ্রিকশন বাড়বে। একটা সময় যখন ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে যাবে স্ট্যাটিক ফ্রিকশন আর বাড়তে পারবে না, মানে এরপরে যদি অ্যাপ্লাইড ফোর্সটা বেড়ে যায় স্ট্যাটিক ফ্রিকশন আর বাড়তে পারছে না, মানে স্ট্যাটিক ফ্রিকশন তার ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছে গেছে, এটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে একদম লিমিটিং ফ্রিকশন পর্যন্ত দুটো বস্তু কিন্তু একত্রে গতিশীল হবে, ত্বরণটা একই হতে পারে। লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হলে তখন কিন্তু আর দুটো বস্তু একত্রে গতিশীল হবে না, তখন কাইনেটিক ফ্রিকশন চলে যাবে, ডিফারেন্ট অ্যাক্সিলারেশন চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা আমাদের নেক্সট ইলাস্ট্রেশন, যে সেম দুটো ব্লক নিয়েছি আমরা, M1 ব্লক, M2 ব্লক। নিচেরটা নিয়ে আমরা কথা বলছি না, কেবলমাত্র নিচেরটা সবসময় ধরছি ফ্রিকশনলেস সারফেস রয়েছে, এদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ। তাহলে আমাদের এখানে F বল অ্যাপ্লাই করেছি। তাহলে কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ফোর্স for which two blocks move together। ঠিক আছে, তার মানে আমরা ম্যাক্সিমাম ফোর্স মানে এখানে যে সিচুয়েশনটা আমরা পাচ্ছি এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা M1 ব্লকের ক্ষেত্রে দিয়ে বিডি অ্যাপ্লাই করি, F ফোর্স, এখানে লিমিটিং ফ্রিকশন হচ্ছে Fs, তাহলে F মাইনাস Fs ইকুয়ালস টু M1A, দ্বিতীয়টির জন্য M2, এখানে Fs, তাহলে Fs ইকুয়ালস টু M2 ইন্টু A, তাহলে যোগ করলে F ইকুয়ালস টু M1 প্লাস M1 প্লাস M2 ইন্টু A, বা A ইকুয়ালস টু F বাই M1 প্লাস M2। ঠিক আছে, আবার Fs এর Fs ইকুয়ালস টু কত হবে, Fs এর মানটা, তাহলে Fs হবে মিউ ইন্টু M1G। তাহলে Fs ইকুয়াল টু মিউ ইন্টু M1G, তার মানে M2A মিউ M1G, তাহলে A ইকুয়ালস টু M1 বাই M2 মিউ G, এটা এখানে বসিয়ে দেবো আমরা, M1 বাই M2 মিউ G ইকুয়ালস টু F বাই M1 প্লাস M2। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্সটা হচ্ছে কত, ম্যাক্সিমাম ফোর্সটা হচ্ছে F ইকুয়ালস টু মিউ ইন্টু M1 বাই M2 ইন্টু M1 প্লাস M2 ইন্টু G। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স, তার মানে এর থেকে যদি বেশি হয়ে যায় অ্যাপ্লাইড ফোর্স, যদি কখনো সেটা F প্রাইম ধরলাম, F প্রাইম যদি গ্রেটার দেন F হয় তখন কি হয়ে যাবে, তখন কাইনেটিক ফ্রিকশন, তখন কাইনেটিক ফ্রিকশন আসবে, এবং A1 নট ইকুয়ালস টু কিন্তু A2। ঠিক আছে, এবং অবভিয়াসলি A1 কিন্তু গ্রেটার দেন A2 হবে, A1 কিন্তু গ্রেটার দেন A2 হবে। ঠিক আছে, এইখানে আমরা যে আলোচনা করি যে যদি ম্যাথমেটিক্যালি দেখা যায়, আমরা ফিজিক্যালি বলছি যে যদি A1 সবসময় বলছি আমরা, এটা যদি A1 হয় কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে, যদি A2 হয় তাহলে A1 গ্রেটার দেন A2,
সবসময়ের জন্য। আচ্ছা, কখনো কি A2 গ্রেটার দেন A1 হবে না? আমরা আলোচনা করি যে যদি হয় তাহলে কি হবে। কখনোই কিন্তু A2 গ্রেটার দেন A1 হবে না। যেখানে যে ব্লকে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে অবশ্যই সেই ব্লকের ত্বরণটা সবসময় বেশি হবে। আমরা যদি দেখি যে যদি A2 গ্রেটার দেন A1 হয়, তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশন যদি লোয়ার ব্লকের ক্ষেত্রে বলি, যে লোয়ার ব্লকের ক্ষেত্রে রিলেটিভ অ্যাক্সেলারেশন কত হবে? রিলেটিভ অ্যাক্সেলারেশন অফ লোয়ার ব্লক উইথ রেসপেক্ট টু আপার ব্লক কত হবে না A1 মাইনাস A2। তাহলে A1 মাইনাস A2 বড়, তাহলে কি হবে? তখন রিলেটিভ অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে? পেছনের দিকে হচ্ছে, A1 মাইনাস A2। তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশন যদি পেছনের দিকে হয় তখন কি হবে? ফ্রিকশনটা হবে সামনের দিকে, কাইনেটিক ফ্রিকশন, এটা কি? তাহলে আমরা দেখছি ফার্স্ট ব্লকের ক্ষেত্রে, A1 ব্লকের ক্ষেত্রে যেদিকে ফোর্স সেই দিকেই কাইনেটিক ফ্রিকশন কাজ করছে। মানে যেদিকে ফোর্স মানে কি, তাহলে আমরা যেদিকেই মোশনটা থাকছে সেই দিকেই কিন্তু কাজ করছে, কাইনেটিক ফ্রিকশন কাজ করছে। এবং তাহলে M2 ব্লকের ক্ষেত্রে কি হবে? যেদিকে কাইনেটিক ফ্রিকশন M2 M1 এর উপর প্রয়োগ করেছে, তাহলে M2 ব্লকের ক্ষেত্রে কি হবে? তার বিপরীত দিকে হবে, F কে। তাহলে এর ত্বরণ আমরা যদি A2 হয়, কোন দিকে হচ্ছে? ফরওয়ার্ড। তাহলে এই ফরওয়ার্ড অ্যাক্সেলারেশনের জন্য ফোর্স কোথায়? ফোর্স তো ব্যাকওয়ার্ড হয়ে গেছে, তাহলে ম্যাচ করছে না। এদিকে হলে তো এইদিকেই তো মানে আমার লাগবেই, এদিকে তো আমার মানে ফোর্সটা দরকার ছিল, নাহলে এর A2 অ্যাক্সেলারেশন আসবে কি করে? কারণ A2 আসছে কেবলমাত্র কার জন্য? কাইনেটিক ফ্রিকশনের জন্য এসছে। তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু A1 গ্রেটার দেন A2 হতে হবে, কখনোই কিন্তু A2 গ্রেটার দেন A1 হবে না। আমরা আপার ব্লকের লোয়ার ব্লকের ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করে দেখেছি, এটা আপার ব্লকে ফোর্স অ্যাপ্লাই করে তোমরা বাড়িতে দেখতে পারো। ম্যাথমেটিক্যালিও দেখানো যায় যে অবশ্যই যে ব্লকে ফোর্স অ্যাপ্লাই করা হবে তার অ্যাক্সেলারেশনটা বেশি হবে, ঠিক আছে। আর বাস্তবে আমরা তো দেখেছি যে যার উপর নিচে যদি টেবিল থেকে উপরে বস্তু থাকলে অবশ্যই নিচের যদি কাইনেটিক ফ্রিকশন থাকে নিচেরটা কিন্তু কি হবে? ত্বরণটা বেশি হবে, ঠিক আছে। তো আমরা ফিজিক্যালি এটা বোঝার চেষ্টা করলাম যে A1 অবশ্যই গ্রেটার দেন A2 হবে। ম্যাথমেটিক্যালিও দেখানো যায়, A1 A2 আমরা মান নির্ণয় করে বলতে পারি যে অবশ্যই সবসময় জন্য A1 গ্রেটার দেন A2, মানে যে ব্লকে ফোর্স অ্যাপ্লাই করা হবে তার অ্যাক্সেলারেশনটা বেশি হবে, ঠিক আছে। তো আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। একটা ফ্রিকশনলেস সারফেসে একটা 20 কেজি মাসের একটা ব্লক রয়েছে, তার উপর 10 কেজি মাসের একটা ব্লক রয়েছে। দুটো ব্লকের যে কন্ট্যাক্ট সারফেস সেখানে মিউকে মানে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন এন্ড কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন দুটোই ইকুয়াল এবং তার ভ্যালু হচ্ছে 0.2। তাহলে 20 কেজি মাসের উপর আমরা 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, 10 কেজি মাসের উপর আমরা F ফোর্স অ্যাপ্লাই করেছি। এবারে আমরা F এর মানটা 0 থেকে ক্রমশ বাড়াবো। সেক্ষেত্রে এই দুটো ব্লকের ত্বরণ কত হবে এবং ডাইরেকশন অফ ফ্রিকশনের অভিমুখটা কি হবে। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ টু ব্লকস অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ফ্রিকশন ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ F। ভ্যালু অফ F ইনক্রিজেস ফ্রম 0 থেকে ক্রমশ আমরা বাড়াচ্ছি। তাহলে আমরা পরপর সিচুয়েশনগুলো আলোচনা করবো একদম F এর মান 0 থেকে। তাহলে ফার্স্ট আমরা আলোচনা করছি যে F ইকুয়ালস টু 0 নিউটন বা F ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে কি হবে না 20 কেজি ব্লকসের উপরে এখানে আমরা একটা 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, তাহলে এদের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকতে পারে। আমরা দেখব যে তাহলে 10 কেজি ব্লকটা এর উপরে একটা
কাইনেটিক ফ্রিকশন কাজ করছে এফ কে, ঠিক আছে। আমরা দেখে নিই যে এফ কে বা এফ এস এর মানটা কত হবে না, মিউ ইন্টু এমজি, মিউ বলতে 0.2, এম হচ্ছে 10 কেজি, জির মান হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে নিউটন 20 নিউটন। তাহলে স্বাভাবিকভাবে এফএস বা এফ কে এর মান 20 নিউটন, তাহলে অ্যাপ্লাইড ফোর্স 100 নিউটন, তাহলে স্বাভাবিক কী হবে, এখানে কিন্তু কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, যেহেতু স্ট্যাটিক ফ্রিকশনের থেকে বেশি হচ্ছে। তাহলে এখানে এফবিডি থেকে আমরা যেটা পাচ্ছি ইকুয়েশনটা 100 মাইনাস 20 ইকুয়ালস টু m ইন্টু 20 ইন্টু সাপোজ a1 ধরলাম, তাহলে a1 ইকুয়ালস টু 80/20 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপার ব্লকের ক্ষেত্রে কি হবে, 10 কেজি, তাহলে এখানকার এটা কাইনেটিক ফ্রিকশন, তাহলে এফ কে ইকুয়ালস টু 10 ইন্টু a2, 10 a2, তাহলে এফ কে মান কত 20 নিউটন, তাহলে a2 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা এফএস ইকুয়ালস টু 20 নিউটন পেলাম, মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম এখানে রয়েছে কাইনেটিক ফ্রিকশন। আমরা দেখলাম যে এই কাইনেটিক ফ্রিকশন অ্যাপ্লাই করার ফলে দুটো ব্লকের ভিন্ন ভিন্ন আমরা ত্বরণ পেলাম, এবং ডিরেকশনটা কোন দিকে, 20 কেজির ক্ষেত্রে এটা ব্যাকওয়ার্ড হচ্ছে, 10 কেজির ক্ষেত্রে আপওয়ার্ড হচ্ছে, যখন এফ ইকুয়ালস টু 0। এবারে আমরা এফ এর মানটা বাড়াবো, ক্রমশ বাড়াবো, তাহলে এফ এর মানটা যত বাড়াবো আমরা দেখব যে আমার কাইনেটিক ফ্রিকশন তো 20 নিউটন বা স্ট্যাটিক ফ্রিকশন 20 নিউটন, সে তার থেকে তো বেশি হবে না, ঠিক আছে। তাহলে আপার ব্লকের ক্ষেত্রে আমার এফটা 0 ছিল, আপার ব্লকের ক্ষেত্রে যখন এফ এর মান বাড়বে ক্রমশ, তাহলে কি হবে, এফ এর মানটা বাড়বে। তাহলে আপার ব্লকের ক্ষেত্রে যদি আমরা এরপরে এফ এর মানটা ক্রমশ বাড়াই, কিন্তু লোয়ার ব্লকটা কি হবে, লোয়ার ব্লকের ক্ষেত্রে তো এই এফ এর কোনো প্রভাব নেই, লোয়ার ব্লকের ক্ষেত্রে 100 মাইনাস এই যে ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন যেটা হচ্ছে সেটাই থাকছে। তাহলে লোয়ার ব্লকের ক্ষেত্রে a1 কিন্তু এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই থাকছে আপাতত, কিন্তু আমরা যদি এফ এর মানটা বাড়াই, যে ভ্যালু অফ এফ ইনক্রিজেস, ভ্যালু অফ এফ ইনক্রিজেস, তাহলে কি হবে এফ এর মান বাড়ার জন্য, তাহলে ভ্যালু অফ a2 ইনক্রিজেস কত না, ফ্রম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে তার মানটা বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় a1 এর সাথে সমান হতে পারে, একটা সময় যে at any instant কি হবে না, a2 এর মানটা a1 এর সাথে সমান হবে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে সেই মুহূর্তে আমরা দেখি যে যখন a2 ইকুয়ালস টু a1, তাহলে সেই মুহূর্তে আমরা দেখি যে তাহলে তখন আমার এফ এর মানটা কত, তাহলে 20 কেজি ব্লকের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিচুয়েশন, যখন এফ গ্রেটার দেন 0, তাহলে 20 কেজির ক্ষেত্রে এখানে থাকছে 100 নিউটন, এখানে থাকছে আমরা এফএস বললাম, কারণ দুটো ব্লক আমরা সেই সিচুয়েশন আলোচনা করবো যেখানে দুটো ব্লক একত্রে ঘটেছে, মুভ টুগেদার, মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দুটোই সমান হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মুভ টুগেদার, দুটো ত্বরণ সমান, তাহলে 100
মাইনাস এফএস ইকুয়ালস টু এফ কে। তাহলে এখানে যে এফএসটা হচ্ছে এফ কে সমান হচ্ছে মানে এটা কি হচ্ছে লিমিটিং ফ্রিকশন। কারণ আমাদের এফএস ইকুয়াল এফ দেওয়া আছে এবং মিউএম যেটা আমরা লিমিটিং ফ্রিকশন নাহলে কাইনেটিক ফ্রিকশন ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে এখানে লিমিটিং ফ্রিকশন 100 মাইনাস ইন্টিগ্রেশন কত 20 নিউটন ইকুয়ালস টু m1 ইন্টু এ। তাহলে m1 এর মান হচ্ছে 20 ইন্টু এ ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা পেয়েছি, আগে থেকে করেছি। তাহলে 10 কেজির ক্ষেত্রে কি হবে না এফ প্লাস এফএস 10 ইন্টু 4, কারণ এখানে কি কি ফোর্স রয়েছে, একটা এফ ফোর্স রয়েছে আর একটা তার সাথে কি রয়েছে লিমিটিং ফ্রিকশন রয়েছে। এফ প্লাস এফএস ইকুয়ালস টু 10 ইন্টু 4। তাহলে এফ ইকুয়ালস টু কত হবে 40, এফএস এর মান হচ্ছে 20, তাহলে 20 নিউটন। তাহলে 0 থেকে 20 নিউটন পর্যন্ত কি হবে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে দুটো ব্লকের মধ্যে। যখন 20 নিউটন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে লিমিটিং ফ্রিকশন কাজ করছে, কারণ সেখানে দুটো বডি সেম অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছে এবং সেম অ্যাক্সেলারেশন পাওয়ার ফলে মুভ টুগেদার, তার মানে একত্রে গতিশীল, তার মানে সেখানে স্ট্যাটিক ফ্রিকশন থাকবে। এবং এখানে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের যে ভ্যালুটা নিয়েছি সেটা কত না ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়েছি, তার মানে এটা কি লিমিটিং ফ্রিকশন। তাহলে আমরা যে সিচুয়েশনটা পেলাম যেটা আমরা দেখছি যে এফ এর মান যখন 0 থেকে 20 নিউটনের মধ্যে হচ্ছে তখন আমরা কি দেখছি না কাইনেটিক ফ্রিকশন রয়েছে। কাইনেটিক ফ্রিকশন যখন এফ ইকুয়ালস টু 20 নিউটন তখন পাচ্ছি আমরা লিমিটিং ফ্রিকশন পাচ্ছি। তখন আমরা পাচ্ছি লিমিটিং ফ্রিকশন। তাহলে যদি 20 নিউটনের থেকে যদি বেশি হয় তখন কি হবে, মানে এটার মানটা আমরা আরো বাড়ালাম, এরপরে যেমন হতে পারে যে 20 নিউটন থেকে যদি বেশি হয়, এফ গ্রেটার দেন যদি 20 নিউটন হয়, তাহলে এফ এর মান যদি আরো বাড়ে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না এফ এর মান বাড়লে সেখানে এই যে দুটো মানে এখানে 100 নিউটন আছে, এখানে এফ এর মানটা ক্রমশ বাড়ছে, তার মানে এদের মধ্যে কি হচ্ছে আপেক্ষিক ত্বরণটা ক্রমশ কমছে। তাহলে আপেক্ষিক ত্বরণটা ক্রমশ কমছে মানে আমরা বলতে পারি যে আপেক্ষিক যে বলটা সেটা ক্রমশ কমছে, তার মানে ফ্রিকশনটা কি ক্রমশ কমবে। তাহলে এটা হচ্ছে আমরা যেটা পেয়েছিলাম যে এফ ইকুয়ালস টু এফএস লিমিটিং ফ্রিকশন 20 নিউটন। তাহলে এখন কি হবে এফএস এর মানটা কিন্তু ক্রমশ কমবে, মানে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা কিন্তু ক্রমশ কমবে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের মান কমবে, কিন্তু যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন থাকবে তাহলে দুটো ব্লক একত্রে মুভ করবে। তাহলে যখন এফ এর মান 20 নিউটন থেকে বেশি হবে তাহলে সেক্ষেত্রে কি হবে না ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন decreases gradually from limiting friction থেকে ক্রমশ এর মানটা কমবে। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে একটা সময় এমন হতে পারে যে যেখানে ফ্রিকশন লেস হতে এটা 0 কমতে কমতে একদম 0 হতে পারে, যখন কোনো ফোর্স এমন হলো এর ত্বরণ যা হলো এর ত্বরণ তাই হলো, ফ্রিকশন বাদ দিয়ে, সেই যে সিচুয়েশনটা দুটো ত্বরণ সমান, তার মানে ফ্রিকশন বাদ দিয়ে এখানে কোনো ফ্রিকশনলেস কোনো ফ্রিকশন এফ ইকুয়াল টু 0, তাহলে সেই সিচুয়েশন আমরা দেখি যে
এখানে 100 নিউটন মাইনাস এফ ইকুয়ালস টু 20 ইন্টু এ। যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন একত্রে মুভ করবে, ত্বরণ সমান, আর আপারটার ক্ষেত্রে কত হবে, এফ প্লাস এফ ইকুয়ালস টু 10 ইন্টু এ। এফ তো 0, এফ 0, তাহলে এফ 0 হলে ফার্স্ট ইকুয়েশন থেকে এর মান কত হবে না 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে তাহলে এফ এর মান কত হবে, ক্যাপিটাল এফ যেটা অ্যাপ্লাইড ফোর্স কত হবে, এফ তো 0, তাহলে 10 ইন্টু 5 মানে 50 নিউটন। তাহলে 50 নিউটনে, তাহলে যখন আমরা দেখছি যে 50 নিউটনে কিন্তু কোনো ফ্রিকশন থাকছে না, তার মানে এই যে সিচুয়েশনটা 5 নম্বর সিচুয়েশন, 20 নিউটন থেকে বড় কিন্তু 50 নিউটন থেকে কম, 20 নিউটন থেকে বেশি 50 নিউটন থেকে কম, এখানে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন এবং এর এটা কত হচ্ছে না 4 মিটার থেকে, ত্বরণটা কত হচ্ছে দুটো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে চেঞ্জ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার পর্যন্ত। যখন এফ ইকুয়ালস টু 50 নিউটন হচ্ছে তখন কিন্তু নো ফ্রিকশন, নো ফ্রিকশন, তখন ফ্রিকশন নেই। ঠিক আছে, এরপরে আমরা আরো বাড়ালাম, এফ গ্রেটার দেন 50 নিউটন, এরপরে আমরা আরো বাড়ালাম, এফ গ্রেটার দেন 50 নিউটন। এই সিচুয়েশন এফ গ্রেটার দেন 50, তার মানে ফ্রিকশন 0 ছিল, এবারে এর মানটা আরো বেড়ে গেল, তাহলে এর ত্বরণটা বাড়বে, তাহলে আপেক্ষিক ত্বরণ তখন কি হবে, এর সাপেক্ষে এটা বেশি হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এর ক্ষেত্রে যখন স্ট্যাটিক ফ্রিকশন বিপরীত দিকে হবে, আর এর ক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন সামনের দিকে হবে, তার মানে এফ গ্রেটার দেন যখন 50 নিউটন হবে, ডাইরেকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ রিভার্স, কারণ 50 নিউটন 0 হয়েছে, এরপরে উল্টো দিকে হবে, ইজ রিভার্স। সেক্ষেত্রে কি হবে না 20 কেজি ব্লকের ক্ষেত্রে 100 নিউটন এদিকে হচ্ছে, এবং ডাইরেকশন যেহেতু রিভার্স হয়ে, তাহলে ফ্রিকশনটাও এদিকে হবে, আর 10 কেজি ব্লকের ক্ষেত্রে হবে একটা এদিকে, তাহলে এই ক্ষেত্রে এটা এদিকে। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে যদি লিমিটিং ফ্রিকশন যদি হয়, কারণ এরপরে স্ট্যাটিক ফ্রিকশন হবে বাড়তে কত না লিমিটিং ফ্রিকশন পর্যন্ত, তাহলে লিমিটিং ফ্রিকশন পর্যন্ত, তাহলে এখানে যদি লিমিটিং ফ্রিকশন থাকে তাহলে কত হবে না 100 প্লাস এফএস ইকুয়ালস টু 20 ইন্টু এ, ত্বরণ সমান হবে, এফএস এর মান কত 20, 100 প্লাস 20 এ ইকুয়ালস টু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইকুয়ালস টু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ মাইনাস এফএস ইকুয়ালস টু 10 ইন্টু এ, 10 ইন্টু 6, তাহলে এফ ইকুয়ালস টু 20 প্লাস 60, 80 নিউটন। তাহলে 80 নিউটন পর্যন্ত দুটো ত্বরণ সমান হবে, মানে লিমিটিং ফ্রিকশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে যে সিচুয়েশন আমরা পেলাম যে 50 নিউটন থেকে 80 নিউটনের মধ্যে ত্বরণ
হচ্ছে না 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এখানে কি থাকছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু ডাইরেকশনটা হচ্ছে অপোজিট, অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন। এবার যদি 80 নিউটন থেকে বেশি হয় তখন কি হবে, তখন আবার কাইনেটিক ফ্রিকশন আসবে, তখন আবার সিলিং অ্যারাইজ করবে। এফ 7 নম্বর সিচুয়েশন এফ গ্রেটার দেন 80 নিউটন, তখন কি হবে, তখন কিন্তু আবার A1 নট ইকুয়ালস টু A2, তার মানে অ্যাপ্লাইড ফোর্স গ্রেটার দেন হয়ে যাচ্ছে লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন। তাহলে এখানে কি হবে না কাইনেটিক ফ্রিকশন অ্যারাইজেস, কাইনেটিক ফ্রিকশন অ্যারাইজেস। ঠিক আছে, তাহলে এখানে কাইনেটিক ফ্রিকশন থাকবে। ঠিক আছে, তাহলে সিচুয়েশনগুলো আমরা বুঝতে পারলাম যে এফ এর মান একদম 0 থেকে বাড়াতে বাড়াতে আমরা 80 নিউটন পর্যন্ত, 80 বেশি হয়ে গেলে এবারে কি হবে না এদের মধ্যে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, তখন 10 কেজি ব্লকের ক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন তখন অপোজিট ডাইরেকশনে হবে, আর 100 কেজির ক্ষেত্রে তখন এর কাইনেটিক ফ্রিকশনটা একে সামনের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।